হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদেরকে আয়নীয় এবং সমযোজী বন্ধনের প্রশ্ন বিচিত্রা থেকে এমসিকিউ করাবো। আর শুধু এমসিকিউ নয়, বুঝতেই পারছো আমি করাচ্ছি মানে এমসিকিউ এর সাথে সাথে থাকছে তোমাদের কিন্তু ওই কোশ্চেন রিলেটেড কিছু থিওরি, কিছু কনসেপ্ট ছোট ছোট করে বলবো, যেগুলোতে তোমার পরীক্ষার সময় এমসিকিউ গুলো করতে তুমি খুব সহজেই এমসিকিউ গুলো করতে পারো। এমসিকিউ গুলো করতে তোমার যাতে সময় না লাগে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাস আয়নীয় সমযোজী বন্ধন। আর মনে রাখবে, এই যে এমসিকিউ গুলো হচ্ছে এবং তার সাথে সাথে যে ছোট ছোট আমি কনসেপ্ট বলবো, সেগুলো থেকে কিন্তু নিশ্চিত তোমার মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন কমন আসবেই আসবে। তো চলো, এবং এমন ভাবে সলভ হবে যাতে করে তোমার সম্পূর্ণ চ্যাপ্টারটাও একবার রিভিশন হয়ে যায়। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই আয়নীয় সমযোজী বন্ধন। চলো, নম্বর 1 কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ, এইরকম একটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে, যে কোনটি আয়নীয় যৌগ বা কোনটি সমযোজী যৌগ। দেখো, আয়নীয় সমযোজী যৌগ চেনার উপায় কি? আয়নীয় যৌগ চেনার উপায় কি? দেখো, আয়নীয় যৌগ তুমি এইভাবে চিনবে, তোমার যে চারটে অপশন থাকবে না, সেই চারটে অপশনের মধ্যে যে যৌগগুলি থাকবে তার মধ্যে একটি পরমাণু বা একটি মৌল নিশ্চিতভাবে গ্রুপ 1 বা গ্রুপ 2 থেকে বিলং করবে। গ্রুপ 1 বা গ্রুপ 2 এর হবে। কিরকম? গ্রুপ 1 মানে কি? পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। ঠিক আছে, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম। রুবিডিয়াম তো থাকবে না, তোমরা এই দুটোই মনে রাখো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো যদি থাকে কোনো অপশনে, বা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে, তুমি মনে রাখবে সেইগুলো, সেই যৌগগুলি হবে আয়নীয় যৌগ। ওকে, ঠিক আছে। চলো দেখো কোনটি আয়নীয় যৌগ। তাহলে নিশ্চিত স্যার বলেছিল যে ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আছে না এই অপশনে ম্যাগনেসিয়াম, তাহলে অবশ্যই MgCl2 হবে আয়নীয় যৌগ। বাকি তিনটে অপশনে দেখো ম্যাগনেসিয়াম নেই, তাহলে বাকিগুলো সমযোজী যৌগ। ঠিক আছে, তো সমযোজী যৌগ কিভাবে চিনবো সেটা নিয়ে আর এই এমসিকিউ সেশনে আলোচনা করলাম না, কারণ অনেক সময় লাগবে। তুমি বুঝতে পারবে, আমি যে ট্রিক্স গুলো বলবো তুমি বুঝতে পারবে যে এইগুলো আয়নীয় মানে অপরগুলো সমযোজী। চলো তাহলে এইগুলো দেখে আমরা চিনবো। তাহলে MgCl2 হলো আয়নীয়। অনুরূপ কোশ্চেন, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? সিমিলার, সিমিলার, সিমিলার। দেখো তো এই অপশনটা চিনতে পারছো কিনা? এখানে আছে না লিথিয়াম, তাহলে দেখো বলেছিলাম লিথিয়াম থাকলে সেটা কি হবে? আয়নীয় হবে। তাহলে অপশন অনুরূপ প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে গেলে, লিথিয়াম হাইড্রাইড। চলো কোশ্চেন নম্বর 2 বলছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ও Cl পরমাণু দুটির ইলেকট্রন বিন্যাস জানতে চেয়েছে। ভেরি ইজি পাতি কোশ্চেন। চলো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম কি হিসাবে থাকে? Na+, ক্লোরাইডে মানে Cl মাইনাস হিসাবে থাকে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? 281। আর সোডিয়াম প্লাস মানে একখানা ইলেকট্রন চলে যাচ্ছে, তাই Na+ হয়ে যাচ্ছে। আর Cl মাইনাসে কি হয়ে যাচ্ছে বলো? 28,8। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? 28,7। একখানা ইলেকট্রন নিয়ে নিলে ক্লোরিনের কি হয়ে যাবে? বাইরে 8টা হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? 2,8। এবং ক্লোরিনের হয়ে যাবে কি? 2,8। তো দেখো তাহলে তাহলে কোনটা উত্তর হবে বলো? তাহলে উত্তর হবে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 3 দাগের কোশ্চেন আমরা চলে যাই। 3 দাগের কোশ্চেন কি বলছে? বলছে প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টকের নীতি মানে না? অষ্টকের নীতি মানে না মানে কি? তাদের বাইরে 8টা করে ইলেকট্রন নেই। তাহলে দেখো 3 দাগের কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করি। NaCl, দেখো NaCl, Na+, Cl-। সোডিয়ামের বাইরে দেখো 2,8, ক্লোরিনের বাইরে দেখো 2,8,8। তাহলে এটা অষ্টক সূত্র মানছে। তাহলে KCl দেখো K+, Cl-, এও কি 2,8,8। Cl মাইনাসে দেখো 8, Cl মাইনাসে দেখো 2,8,8। আমি সরাসরি চলে যাচ্ছি অপশন সি তে। দেখো লিথিয়াম হাইড্রাইড, এটা ভেঙে গেলে হবে লিথিয়াম প্লাস H-, এর বাইরেও 2, এর বাইরেও 2। তাহলে এই লিথিয়াম হাইড্রাইড কিন্তু অষ্টক সূত্র মানছে না। ঠিক আছে, তাহলে কোনটি মান্য হয় না? লিথিয়াম হাইড্রাইড। চলো 4 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। 4 দাগে দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ, দেখো C2H2। দেখো সমযোজী ত্রিবন্ধন, কার্বনের বাইরে কটা ইলেকট্রন বলো? 4খানা ইলেকট্রন, এইরকম 3টে। আবার এই কার্বনের বাইরে কত? দেখো 3টে। তাহলে দেখো এই কার্বন এর সাথে এই বন্ড করে নিল, আবার এর সাথে এই বন্ড করে নিল। এবার হাইড্রোজেন মনে করো এখানে একটা আছে, এখানে একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনও মনে করো এইভাবে বন্ড করে নিল। তাহলে এখন কার্বনের বাইরে কটা ইলেকট্রন, মানে কার্বন আর কার্বনের মাঝখানে কটা বন্ড হলো? দেখো 3খানা বন্ড হলো। তাহলে এই C2H2, দেখো C2H2, তাহলে C2H2 এমন একটি যৌগ যেখানে দুটি কার্বনের মাঝখানে কি আছে? দুটি কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড আছে। ওকে,
চলো 5 দাগের কোশ্চেন, 5th কোশ্চেন বলছে একই সঙ্গে আয়নীয় এবং সমযোজী, একই সঙ্গে আয়নীয় এবং সমযোজী এমন যৌগ কোনটি? অপশন ডি দেখো কেসিএন, কেসিএন ঠিক আছে, কেসিএন। তাহলে দেখো কেসিএন এমন একটি যৌগ যে ভেঙে গেলে উৎপন্ন করে কে প্লাস সিএন মাইনাস। তার মানে কি কেসিএন এ কে প্লাস আর সিএন মাইনাস এর মধ্যে দেখো একটা আয়নীয় বন্ধন আছে, কে পজিটিভ সিএন নেগেটিভ। এবার এই সিএন এর দেখতে কেমন, তোমাদের এগুলো দেখো এরকম দেখতে, অর্থাৎ কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে 3টে সমযোজী বন্ধন থাকে। যেহেতু এই কোশ্চেনগুলো তোমাদের পড়ার সম্ভাবনা একটু কম, তবুও তোমরা এটা করে রেখো, রাইমাটিকের কোশ্চেন তো। তাহলে সি আর এন এর মাঝখানে ত্রিবন্ধন আছে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। এটা কি বন্ধন বলো? এটা হচ্ছে সমযোজী। আর কে প্লাস আর সিএন মাইনাস এর মধ্যে এই সিএন এর মাইনাস আর কে এর প্লাস এর মধ্যে আয়নীয়, বাট কার্বন নাইট্রোজেনের মাঝখানে আবার সমযোজী। তাহলে হলো না, এই যৌগের মধ্যে আয়নীয় আছে সমযোজীও আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো 6 দাগের কোশ্চেন। কি বলছে 6 দাগের কোশ্চেন? বলছে সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগ কোনটি? দেখো আমি সবগুলোই দেখাচ্ছি। OF2 অক্সিজেনের বাইরে একটা, ফ্লুরিনের বাইরে দেখো 2 2 4 2 6 7, আবার এখানে মনে করো ফ্লুরিনের বাইরে 2 2 4 2 6 7। এইবার দেখো ফ্লুরিন এই বন্ধন করে নিল, ফ্লুরিনের বন্ধন করে নিল। এবার অক্সিজেন মনে করো বন্ধন করে নিল এইভাবে। অক্সিজেনের বাইরে তো আরো 2 2 4 2 6, অক্সিজেন মনে করো বন্ধন করে নিল এইভাবে। তাহলে দেখো অক্সিজেন আর ফ্লুরিনের মাঝখানে কেমন দেখতে? এক বন্ধন। একই রকম ভাবে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে কি ত্রিবন্ধন, তোমরা জানো। C2H4 এর কেমন দেখতে বলো? C2H4 দেখতে এইরকম, তোমরা নিশ্চয়ই এগুলো গঠন করেছো, আমি এর গঠন দেখাতে যাব না। C2H2 এর দেখতে কেমন বলো? C2H2 এর দেখতে এইরকম, ঠিক আছে। এবার যদি কারোর মনে হয় স্যার আপনি এগুলো কি করে করছেন, তাহলে তোমাদের কিন্তু থিওরি ক্লাস করতে হবে, যে স্যার তোমাদেরকে নিশ্চিত করিয়েছেন, ঠিক আছে। এই চ্যানেলেই রয়েছে, দেখবে আয়নীয় সমযোজী বন্ধনের ক্লাস, সেখানে গিয়ে দেখে নাও যে কিভাবে C2H2 এর মাঝখানে ডবল বন্ড, C2H4 এর মাঝখানে কিভাবে ডবল বন্ড, C2H2 এর মাঝখানে কিভাবে ট্রিপল বন্ড। ওকে, এবার আমাকে বলেছে দ্বিবন্ধন যুক্ত যৌগ কোনটি? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ইথিলিন বা একে বলে C2H2। তাহলে C2H2 হচ্ছে দ্বিবন্ধন যুক্ত যৌগ। চলো 7 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটির মধ্যে সমযোজী বন্ধন বর্তমান? এবার দেখো এখানে নাম দিয়ে দিয়েছে, এখানে কি দিয়ে দিয়েছে? নাম দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কি নাম দিয়ে দিয়েছে, সংকেত বলে দেয়নি। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড দেখতে কেমন? HCl এই রকম দেখতে। সোডিয়াম ক্লোরাইড কি রকম? NaCl, এটা সোডিয়াম ক্লোরাইড। লিথিয়াম হাইড্রাইড কেমন? LiH, লিথিয়াম হাইড্রাইড কেমন? LiH, ওকে, LiH। আচ্ছা, আর কি আছে? ক্যালসিয়াম অক্সাইড, CaO ক্যালসিয়াম। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে যদি ভালো করে শোনো, আমার ট্রিক্সটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি আয়নীয় সমযোজী বন্ধন মানে একেবারে এক ঝলকে বলেছিলাম না, যে পরীক্ষার হলে গিয়ে আমি এমন কিছু বলবো যাতে করে তুমি পরীক্ষার হলে সহজে এমসিকিউ এর উত্তর করতে পারবে। আমি তোমাকে শিখিয়েছিলাম যে লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যদি কারোর মধ্যে থাকে তারা এক চান্সে আয়নীয় হবে। তাহলে আছে এখানে NaCl, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম, লিথিয়াম হাইড্রাইডের মধ্যে লিথিয়াম, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ক্যালসিয়াম। তাহলে এরা সবাই আয়নীয়। তাহলে দেখো কোথায় এখানে সোডিয়াম বা লিথিয়াম এগুলো নেই, HCl এর মধ্যে নেই, তাহলে HCl হয়ে যাবে কি? সমযোজী। তাহলে সমযোজী বন্ধন কি? হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এর মধ্যে আছে। চলো 8 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? দেখো কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত কারা হয়? আয়নীয় যৌগের আয়ন দ্বারা গঠিত হয়। তাহলে এখানে একমাত্র সোডিয়াম ক্লোরাইড A আয়নীয়, তাহলে উত্তর হয়ে যাবে কি? 8 এর A, সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত। চলো নেক্সট কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 9 দাগের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটার বাইরেই 8টি ইলেকট্রন নেই? ঠিক আছে, কোনোটার বাইরে 8টি ইলেকট্রন নেই। কি সুন্দর কোশ্চেন, বলছে কোনোটির বাইরে 8টি ইলেকট্রন নেই। তোমরা তো জানো যে 8টি ইলেকট্রন না থাকলেও তারা স্টেবল হয় যদি তাদের বাইরে 2টি করে ইলেকট্রন থাকে, যদি তাদের বাইরে 2টি করে ইলেকট্রন থাকে। 9 দাগে তাহলে দেখো NaCl সোডিয়ামেরও বাইরে 8টা, Na প্লাস ক্লোরিনের বাইরেও 8টা। NaH এখানে সোডিয়াম প্লাসের বাইরে 8টা, কিন্তু H মাইনাসের বাইরে কটা? 2টো। আচ্ছা, লিথিয়াম হাইড্রাইড Li প্লাস এর বাইরেও 2টো, H মাইনাস এর বাইরেও 2টো। আচ্ছা, Li প্লাস এর বাইরে 2টো, কিন্তু Cl মাইনাস এর বাইরে 8টা। এবার কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে কোন যৌগটিতে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনোটারই বাইরে 8টি ইলেকট্রন নেই? তাহলে দেখো এখানে Na প্লাস হাইড্রোজেনের বাইরে কিন্তু
দুটো আছে, বাট Na প্লাস এর সঙ্গে কি আছে, বাইরে 8টা। তাহলে তোমাকে এমন অপশন চুজ করতে বলেছে যে দুজনেরই বাইরে 8টা নেই, তাহলে উত্তর হয়ে যাবে কোনটা, লিথিয়াম হাইড্রাইড। চলো 10 দাগে কোশ্চেন আছে, প্রদত্ত কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোন আয়নেরই অষ্টক নেই, কোন আয়নেরই অষ্টক নেই, একই অ্যান্সার লিথিয়াম হাইড্রাইড। দেখো এর অষ্টক নেই। চলো 10 দাগে, N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা, N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। N2 এর গঠনটা তোমরা দেখে নাও, নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন বলো, 5টা, এদিকে 3টি, আবার এইদিকে নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন বলো, 3টি, 2টি। এইবার দেখো এই নাইট্রোজেন মনে করো এর 3 3 6 ইলেকট্রন নিল, এই নাইট্রোজেন নিল, ফলে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মাঝখানে কি তৈরি হলো বলো, ট্রিপল বন্ড তৈরি হলো। এইবার দেখো এই যে মাঝখানে ট্রিপল বন্ড হয়েছে, এখানে কটা ইলেকট্রন আছে, একটা বন্ডের জন্য দুটো, এই বন্ডের জন্য দুটো, এই বন্ডের জন্য দুটো, তাহলে বন্ধনে অংশগ্রহণ করেছে কতগুলি ইলেকট্রন, নাইট্রোজেনের 6খানা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, তাহলে অপশন বি হবে উত্তর। বুঝতে পারছো কি, নাইট্রোজেনের মাঝখানে দেখো 3টে বন্ধন হয়েছে, এক একটা বন্ধনের জন্য দুটো করে ইলেকট্রন ব্যবহৃত হয়, তাই মোট 6টা ইলেকট্রন। চলো 10 দাগে, এবার আমরা চলে যাচ্ছি 11 দাগে। ওকে, বলছে প্রদত্ত কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। তাহলে তোমাদের কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কনসেপ্ট আছে কি, যদি না থাকে ছোট্ট করে একটু বলে দিই। দেখো অ্যামোনিয়া, আমি একটাই আঁকবো, তারপরে বাকিগুলো বুঝে নেবে তোমরা। অপশন এ টা আঁকছি আমি, সঠিক উত্তর অপশন এ, এমনটা কিন্তু বলছি না। তাহলে দেখো নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন, 1, 5খানা, 3 2 5। ওর সাথে হাইড্রোজেনের কটা করে আছে বলো, হাইড্রোজেনের কটা করে আছে, এদিকে এদিকে হাইড্রোজেনের একটা, এদিকে হাইড্রোজেনের একটা। তাহলে নাইট্রোজেনের বাইরে ছিল 5খানা ইলেকট্রন, সে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে এইভাবে বন্ধন করেছে, এইভাবে বন্ধন করেছে, বন্ধন করার পরে দেখো এই, তাহলে এখন নাইট্রোজেনের বাইরে 8টা হয়ে গেছে। কিন্তু দেখো 8টা হয়ে গেলে কি হবে, নাইট্রোজেনের বাইরে যে 5খানা ইলেকট্রন ছিল তার মধ্যে 3খানা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, আর এই 3খানা ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন করেনি। তাহলে এই ইলেকট্রনগুলিকে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে। তাহলে অ্যামোনিয়াতে আছে, তো অ্যামোনিয়াতে ইলেকট্রন জোড় আছে। জলের ক্ষেত্রেও দেখো সেম, জলের ক্ষেত্রেও দেখো সেম, জলের ক্ষেত্রেও দেখো একই ঘটনা। জলের ক্ষেত্রে কি, জলের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা। দেখো জলের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এরা বন্ধনে অংশগ্রহণ করেনি। অক্সিজেনের ক্ষেত্রে দেখো একই সেম ঘটনা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেয়ে যাবে তোমরা। কিন্তু মিথেনের ক্ষেত্রে দেখো, মিথেনের বাইরে 4খানা ইলেকট্রন, সেখানে কিন্তু হাইড্রোজেনের সাথে 4খানা ইলেকট্রন 4টেই বন্ধন করে নিয়েছে। ও 4খানা ইলেকট্রন, ও 4খানা ইলেকট্রন, ও 4খানা ইলেকট্রন 4টেই বন্ধন করে নিয়েছে। কিন্তু হাইড্রোজেনের সঙ্গে এরকম দুটো করে বন্ধন শিখেছো না, এরকম তোমরা শিখেছো এরকম। তাহলে দেখো মিথেনের বাইরে 4খানা ইলেকট্রন ছিল, 4টেই বন্ধন করে নিয়েছে, তাহলে ওর কোন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। তাহলে কার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, মিথেনের। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে অ্যামোনিয়ার কতগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে একটা। অক্সিজেনের কতগুলি জোড়, মানে কি দুটো করে ইলেকট্রন মানে একটা করে জোড়। অক্সিজেনের কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, 2টি, মিথেনের তো নেই। বোঝা গেল। চলো 12 দাগে, প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই। তাহলে অণুর অস্তিত্ব কোথায় থাকে না, আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব থাকে না, আয়নীয় যৌগে আয়নের অস্তিত্ব থাকে, অণুর অস্তিত্ব থাকে সমযোজী যৌগে। তাহলে দেখো তো এখানে কোনটি আয়নীয় যৌগ, তোমরা তো দেখেই উত্তর করে দেবে, ক্যালসিয়াম অক্সাইড, দেখেই উত্তর করবে ক্যালসিয়াম অক্সাইড। ওকে চলো, কারণ তোমাদের ট্রিক শিখিয়ে দিয়েছি, ভাববার দরকার নেই, প্রশ্ন দেখবো উত্তর হবে, প্রশ্ন দেখবো উত্তর হবে। চলো অনুরূপ প্রশ্ন, নিম্নোক্ত কোন যৌগটি কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত নয়। তাহলে কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত হয় না কারা, অণু দ্বারা গঠিত হয় না কারা, যারা আয়নীয় যৌগ। ফটাফট কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। দেখো সোডিয়াম ক্লোরাইড, কারণ সোডিয়াম থাকলেই সে আয়নীয় যৌগ, তোমাদেরকে শিখিয়ে দিয়েছি সোডিয়াম আছে মানেই আয়নীয় যৌগ। তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় হলে কি হবে, ও কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত নয়, ও আয়ন দ্বারা গঠিত। ওকে চলো নেক্সট, নেক্সট 13 দাগের কোশ্চেন, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির। ফটাফট তোমরা কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট বক্সে উত্তর লেখো, কমেন্ট বক্সে উত্তর লেখো। যে এতক্ষণ ধরে স্যার তাহলে কি শেখালো, যে প্রশ্ন দেখে উত্তর হবে না। প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির, আমি বলেছি এইটা হবে উত্তর, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো থাকলেই আমরা দেখে বুঝে যাবো যে আয়নীয় যৌগ। লিথিয়াম থাকলে সেগুলো আয়নীয় যৌগ। চলো 14 দাগের কোশ্চেন, 14 দাগের কোশ্চেন, প্রদত্ত কোন যৌগের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি প্রযোজ্য। এই জায়গাটা তোমাদেরকে আমি দুই একটা কথা বলবো। সংকেত ওজন কাদের ক্ষেত্রে প্রযোজ্য,
এটা হচ্ছে আয়নীয় যৌগের জন্য প্রযোজ্য। আর আণবিক সংকেত বা আণবিক ভর এই সমস্ত কথাগুলো অণুর ক্ষেত্রে প্রযোজ্য। আয়নীয় যৌগগুলি যেহেতু অণু তৈরি করতে পারে না, আয়ন হিসাবে অবস্থান করে, তাই ওদের ক্ষেত্রে আণবিক সংকেত কথাটি প্রযোজ্য নয়, সংকেত ওজন বা সংকেত ওজন কথাটি প্রযোজ্য। তাহলে কে আয়নীয়, কোনো কথা হবে না, শুধু উত্তর হবে MgCl2। কোনো শুধু কি হবে, উত্তর হবে, কোনো কথা হবে না, কি হবে, শুধু কমেন্ট বক্সে উত্তর হবে। চলো অনুরূপ প্রশ্নটা আমরা এবার দেখে নিই। সংকেত ভর কথাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে কোন ক্ষেত্রে প্রযোজ্য সংকেত ভর? তাহলে যে যৌগ হবে আয়নীয় সেটাই সেক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য হবে। আয়নীয় কি করে বুঝবো? বারবার বলছি সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরা সব ভাই ভাই, না হলে তাকাতো ভাই, ঠিক আছে? একে অপরের যে সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এদের মধ্যে যে কেউ থাকলে সেটা আয়নীয় যৌগ, তাহলে NaCl আয়নীয় যৌগ। তাহলে সংকেত ভর কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য বলো? সংকেত ভর কথাটি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রযোজ্য। চলো 15 দাগের কোশ্চেন। যে যৌগে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে, যে যৌগে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে, দেখো NaCl এ অষ্টক সূত্র আছে, ক্লোরোফর্মে অষ্টক সূত্র আছে, অ্যামোনিয়াতে অষ্টক সূত্র আছে, কিন্তু BCl3 14 নম্বর কোশ্চেন, BCl3 দেখো বোরনের বাইরে 3খানা ইলেকট্রন, তার সঙ্গে দেখো 3খানা এই একটা ইলেকট্রন যুক্ত হয়েছে বোরনের বাইরে, ঠিক আছে? দেখো তাহলে দেখো খেয়াল করে দেখো, দেখো বোরনের বাইরে দেখো ক্লোরিন গুলোর অষ্টক পূর্তি হলেও বোরন বন্ডিং করার পরে বোরনের বাইরে কটা ইলেকট্রন রয়েছে? 6টি ইলেকট্রন রয়েছে বোরনের বাইরে, তাই এখানে BCl3 এর অষ্টক সূত্র মানছে না। বাকিগুলো দেখো সবাই অষ্টক সূত্র মানছে। এখানে দেখো ক্লোরোফর্মে CH ঠিক আছে? অ্যামোনিয়া দেখো NH3 অ্যামোনিয়া দেখো NH3, এরা সবাই কি, এদের প্রত্যেকের অষ্টক পূর্তি ঘটেছে একমাত্র BCl3 ছাড়া। চলো নেক্সট কোশ্চেন, অনুরূপ প্রশ্ন। যে অণুটি গঠনের ক্ষেত্রে অষ্টক সূত্র নীতি মান্য করে না, কোনটি অষ্টক সূত্র নীতি মান্য করে না? দেখো অক্সিজেনের বাইরে বন্ধনে 8টা, এরও 8টা, একমাত্র হাইড্রোজেন যে অষ্টক সূত্র মানে না। তাহলে উত্তর হবে কোনটি? উত্তর হবে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন তো অষ্টক সূত্র মানে না, হাইড্রোজেন দ্বৈত সূত্র মানে একে অপরের সঙ্গে বন্ধন করে এদের বাইরে 2খানা ইলেকট্রন থাকে প্রত্যেকের বাইরে। চলো চলো এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি 16 দাগের কোশ্চেন। কি বলছে? প্রদত্ত কোন যৌগটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? তোমরা সবাই জানো আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তাহলে এর মধ্যে দেখো আয়নীয় যৌগ কোনটি আছে? সোডিয়াম যুক্ত, সোডিয়ামের ভাই পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের ভাই ক্যালসিয়াম, এরা যদি থাকে তাহলে তারা আয়নীয় যৌগ। তাহলে দেখো এখানে কে আয়নীয় যৌগ? NaCl, আর আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, তাই উত্তর হবে NaCl। চলো 17 নম্বর, তাহলে কোনটা উত্তর হবে? NaCl এর স্ফুটনাঙ্ক বেশি। চলো স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক 17 নম্বর কোশ্চেন। পর্যায় সারণীর 1 নম্বর এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলির মধ্যে গঠিত বন্ধন। দেখো 1 নম্বর শ্রেণীর মৌল একটাকে নিয়ে নিচ্ছি, সোডিয়ামের বাইরে কত বলো? 2 8,1। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? সোডিয়াম প্লাস হবে। আর দেখো 17 নম্বর শ্রেণীর মৌল একটা নিয়ে নিচ্ছি, ক্লোরিন, দেখো 2 8,7। এই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে, নিলে হয়ে যাবে Cl-। এরা একে অপরের সঙ্গে যুক্ত করে তৈরি করবে NaCl। তাই কি হয়ে যাচ্ছে? কি 1 নম্বর এবং 17 নম্বর শ্রেণীর মৌলগুলি যখন একে অপরের সঙ্গে বন্ধন করে তারা আয়নীয় বন্ধন তৈরি করে। তারা কি করে? তারা আয়নীয় বন্ধন তৈরি করে। চলো নেক্সট কোশ্চেন, 18 দাগের কোশ্চেন। কি বলছে এখানে? বলছে X24 12 এবং Y35 17 মৌল দুটি থেকে উৎপন্ন যৌগের সংকেত লেখো। দেখো উপরে যে 24 আর 35 লেখা আছে না ভর সংখ্যা, এর সাথে যৌগের সংকেতের কোনো সম্পর্ক নেই। সংকেত তৈরি হয় কিসের দ্বারা? পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার দ্বারা। তাহলে দেখো এটা আমি পর্যায় সারণীতে একবার তোমাদেরকে আলোচনা করেছিলাম। তাহলে X মানে কি? এর বাইরে কত আছে বলো? 2 8 2। এর 2খানা ইলেকট্রন ছেড়ে দেবে, দিলে কি হবে বলো? X + 2, তাহলে 2, 8। Y দেখো Y 2 8,7, তাহলে এ কি করবে? এ 2খানা ইলেকট্রন নেবে। কিন্তু দেখো এ 2খানা ইলেকট্রন কি করবে? এ 2খানা ইলেকট্রন Y 2খানা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, কিন্তু ওর ইলেকট্রন গ্রহণের প্রবণতা কটা? একটা, কারণ ওর বাইরে 7টা আছে। তাহলে ও একখানা ইলেকট্রন নিলে হয়ে যাবে কি? হয়ে যাবে Y-, নিলে কি হয়ে যাবে? Y-। আরো একটা Y লাগবে, সে আরো একটা ইলেকট্রন নিয়ে হয়ে যাবে কি? Y-। তাহলে X এর সাথে যদি Y বন্ধন করতে চায় তাহলে ওর 2খানা Y এর প্রয়োজন, কারণ Y একটা ইলেকট্রন
গ্রহণ করতে পারছে, কিন্তু এক্স এর সাথে যে যুক্ত হবে তার দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে। যেহেতু এক্স এখানে যেহেতু ওয়াই এখানে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা একটা, তাই আমার দুটো ওয়াই লাগবে। সেই জন্য দেখো বন্ধন হয়ে যাবে কি এক্স প্লাস টু ওয়াই মাইনাস, তাহলে কি হয়ে যাবে এক্স ওয়াই টু। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে এক্স ওয়াই টু। চলো 19 দাগে জলে অদ্রাব্য সমযোজী যৌগ, জলে অদ্রাব্য সমযোজী যৌগ, তাহলে কোন সমযোজী যৌগ জলে অদ্রাব্য? ঠিক আছে, জলে অদ্রাব্য। দেখো এখানে চিনি, ইউরিয়া, মিথানল। চিনি তো জলে দ্রাব্য হয় তোমরা জানো, চিনি জলে গুলে যায় তোমরা জানো, ইউরিয়া জলে গুলে যায়, মিথানল জলে গুলে যায়, বেনজিন জলে গুলে না। তাহলে উত্তর হবে কি 19 দাগের উত্তর হবে ডি বেনজিন। আচ্ছা এখানে সবগুলো রাইট মেরে দিচ্ছি, তোমরা হয়তো ভাববে এগুলো স্যার সবগুলো উত্তর নাকি, না বেনজিন উত্তর। বেনজিন উত্তর। কোনটি উত্তর? বেনজিন উত্তর। কেন বেনজিন উত্তর? কারণ বেনজিন হচ্ছে একেবারে অধ্রুবীয় যৌগ, জল যেহেতু ধ্রুবীয় সেই জন্য এটা দ্রবীভূত অদ্রাব্য, জলে অদ্রাব্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 20 দাগের কোশ্চেন কি বলছে? রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে, তাহলে তোমরা ভালো করেই জানো ইলেকট্রন বর্জন করে কারা? ইলেকট্রন বর্জন করে কারা? 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী মৌলরা। কারা? 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী। কারণ 1 নম্বরের প্রত্যেকের বাইরে একটা করে ইলেকট্রন আছে, 2 নম্বরের প্রত্যেকের বাইরে দুটো করে ইলেকট্রন আছে। এরা যদি একটা বা দুটো ইলেকট্রন বর্জন করে তাহলে ওদের বাইরে 8টা করে ইলেকট্রন হয়। তাই 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী। মনে রাখবো কিভাবে? তোমাদের কি থাকবে অপশনে? তোমাদের হয় লিথিয়াম থাকবে, না হলে সোডিয়াম থাকবে, না হলে পটাশিয়াম থাকবে, আর ওদিকে থাকবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, এরা যদি কোথাও থাকে তাহলে এরা কি হয়? এরা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং আয়নীয় যৌগ তৈরি করে। তাহলে ক্যালসিয়াম কি হবে উত্তর? তাহলে ক্যাটায়ন কারা হবে? সোডিয়ামের ভাই পটাশিয়াম, আর ওদিকে ছোট ভাই লিথিয়াম, আর এদিকে আর কারা ম্যাগনেসিয়ামের ভাই ক্যালসিয়াম। এরা দুজন ইলেকট্রন দুটো করে বর্জন করে ক্যাটায়ন হয়। আর লিথিয়ামের বড় ভাই সোডিয়ামের বড় ভাই পটাশিয়াম, এরা প্রত্যেকে ইলেকট্রন বর্জন করে কি হয়? প্লাস হয়। তাহলে এই তোমাদের প্রশ্নে যতটুকু থাকবে মাধ্যমিকের জন্য এই 5টা পরমাণু থাকবে তোমাদের প্রশ্নে, এরা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, তাই এরা আয়নীয় যৌগ হয় এবং আয়নীয় যৌগ তৈরি করে। এখানে উত্তর হবে ক্যালসিয়াম। চলো 21 দাগের কোশ্চেন, কেলাস গঠনে একটি সোডিয়াম আয়ন কতগুলি আয়ন দ্বারা পরিবেষ্টিত হয়? দেখো এটা তোমাদের একটু মানে অন্যরকম মনে হতে পারে, তো এটা তোমরা এক্সট্রা ইনফরমেশন মনে রেখো। দেখো এইভাবে সোডিয়ামের সঙ্গে 6টা করে Cl মাইনাস, এইভাবে সোডিয়ামের সঙ্গে 6টা করে Cl মাইনাস, এইভাবে সোডিয়ামের সঙ্গে 6টা করে Cl মাইনাস Na+ এর সঙ্গে কিন্তু যুক্ত থাকে, তাহলে উত্তর কত হবে? তাহলে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড মানে Cl মাইনাস, কটা করে Cl মাইনাস যুক্ত থাকে? 6টি করে, উত্তর হবে 6টি। চলো 22 দাগে ঘরের উষ্ণতায় কোন সমযোজী যৌগটি তরল অবস্থায় পাওয়া যায়? একদম এগুলো ইনফরমেটিভ কোশ্চেন। ব্রোমিন তরল অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। ক্লোরিন গ্যাসীয়, ইউরিয়া কঠিন, আর ন্যাপথালিনও কঠিন। দেখবে ট্রেনের মধ্যে পাওয়া যায় না, বেঙ্গল কেমিক্যালের ন্যাপথালিন সাদা সাদা দেখতে, ওগুলো কঠিন প্রকৃতির হয়। চলো 23 দাগের, একদম দেরি নয়, ঝপ উত্তর করবে। উত্তর জানলে কমেন্ট বক্সে উত্তর ড্রপ করো, উত্তর করো। চলো কি বলছে? জলে দ্রবীভূত অবস্থায় বা বিশুদ্ধ তরল অবস্থায় কোনটি তড়িৎ পরিবহন করে না? দেখো সমযোজী যৌগগুলি তড়িৎ পরিবহন করে না। তবে দেখো এখানে কারা আয়নীয় আছে, কারা তুমি দেখে বুঝে যাচ্ছ, পটাশিয়াম আর সোডিয়াম এরা আয়ন তৈরি করে, আর HCl আর CCl4 এরা সমযোজী, HCl আর CCl4 সমযোজী। কিন্তু HCl জলের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় না, তখন কি হয়? Cl মাইনাস আর তার সাথে H3O প্লাস উৎপন্ন হয়, আয়ন তৈরি করলো না, তাই এরা তড়িৎ পরিবহন করবে। কিন্তু CCl4 এর সমযোজী যৌগ, পিওর সমযোজী যৌগ, জলের মধ্যে দিলেও আয়ন তৈরি করবে না। ঠিক আছে, কেন করবে না স্যার? জল কেন আয়ন তৈরি করবে? এগুলো জানতে গেলে তোমাকে ক্লাস মাধ্যমিকের পরেই তোমাকে সায়েন্সে জয়েন করতে হবে, এবং আমি তোমাদেরকে জানাবো যে জল কেন HCl এর সঙ্গে বিক্রিয়া করে আয়ন তৈরি করে, CCl4 কেন করে না। আপাতত মনে রেখো CCl4 এখানে জলের সঙ্গে বিক্রিয়া করে আয়ন তৈরি করে না এবং তড়িৎ পরিবহন করে না, উত্তর হবে CCl4। চলো নেক্সট কোশ্চেন, 24 দাগের কোশ্চেন, প্রদত্ত কোন মৌলটি সমযোজী এবং আয়নীয় উভয় প্রকারের বন্ধনে অংশগ্রহণ করে? দেখো একমাত্র অক্সিজেন, এখানে অক্সিজেন এ কি আছে? এখানে আছে কি? এ আয়নীয় বন্ধনও করে, সমযোজী বন্ধনও করে। দেখো ক্যালসিয়াম অক্সাইড আছে না, এখানে ক্যালসিয়াম +2 আর অক্সিজেন -2, তাহলে হলো না অক্সিজেন আয়নীয় বন্ধন করছে? কি করছে না? তোমরাই বলো, উত্তর বলো ঝপঝপ।
আয়নীয় বন্ধন করছে না করছে না? অবশ্যই আয়নীয় বন্ধন করছে। আবার দেখো দুটো অক্সিজেন পরমাণু এরা একে অপরের সঙ্গে বন্ধন করে দেখো অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড করছে, অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড করছে, সমযোজী যৌগ করছে। তাহলে অক্সিজেন আয়নীয় করতে পারে, এবং অক্সিজেন যদি গ্রুপ 1 বা গ্রুপ 2 এর সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে ও কি করবে? ও আয়নীয় বন্ধন করবে। চলো 25 দাগের, একদম দেরি নয়, ঝপঝপ উত্তর হবে। প্রদত্ত কোনটি সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়? সমযোজী হওয়া সত্ত্বেও SiO2 সিলিকন ডাইঅক্সাইড এ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় সমযোজী হওয়া সত্ত্বেও। কারণ আমরা কোশ্চেনটা কেন দিয়েছে, আমরা জানি সমযোজী হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড এমন একটি যৌগ, সে কি করে? সে আয়নীয় যৌগ তৈরি করে। চলো, আয়নীয় যৌগ নয়, সমযোজী হওয়া সত্ত্বেও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চলো নেক্সট 26 দাগের কোশ্চেন। কথা হবে না, শুধু উত্তর হবে। ক্যালসিয়াম অক্সাইড কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেনে স্থানান্তর করে? মাধ্যমিক 2023 সালের কোশ্চেন। চলো, ভেরি ইজি কোশ্চেন। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি বলো? 2 8, 2। এ কি করে না, এ দুখানা ইলেকট্রন বর্জন করে, উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম 2+, 2, 8। চলো এবার অক্সিজেন দেখো, অক্সিজেনের বাইরে কত? 2, 6, দুখানা ইলেকট্রন গ্রহণ করলো, হয়ে যাচ্ছে কি বলো? O-2, 2, 8। তাহলে চলো 2, 8 দেখো, তোমরা বুঝতেই পারছো যে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ছে, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করছে। এই দুটো ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হচ্ছে? অক্সিজেন O-2 হচ্ছে এবং অষ্টক পূর্তি ঘটে যাচ্ছে। তাহলে কতগুলি ইলেকট্রনের স্থানান্তর হয়েছে? 2টি। অনেকে মনে করবে স্যার ও তো দুটো ইলেকট্রন ছাড়লো, ক্যালসিয়াম ও অক্সিজেনকে দুটো ইলেকট্রন নিয়ে নিল স্যার, তাহলে তো হয়ে যাচ্ছে 4খানা ইলেকট্রন। কিন্তু না, যে দুটো ছাড়ছে ওই দুটোই নিচ্ছে, যে দুটো ক্যালসিয়াম ছাড়ছে অক্সিজেন সেই দুটোই নিচ্ছে। তার মানে কটা ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে বলো দেখি? কটা ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে বা স্থানান্তর হচ্ছে? 2টি ইলেকট্রন। তাহলে উত্তর হবে অপশন সি। 27 দাগের কোশ্চেন। কথা হবে না, শুধু উত্তর হবে। 27 দাগের কোশ্চেন। প্রদত্ত কোনটি আয়নীয় নয়? বলে এই উত্তর বলে তোমরা এই উত্তরটা আমি আর বলবো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। দেখো অনেকবার বলেছি কোনটি আয়নীয় যৌগ নয়। দেখো, যেখানে সোডিয়াম আছে সে আয়নীয়, এখানে সোডিয়াম ক্যালসিয়াম আছে আয়নীয়। তাহলে জল সমযোজী যৌগ, জল আয়নীয় নয়। তাহলে সোডিয়াম পটাশিয়াম এগুলো থাকলেই তুমি ধরে নেবে ও আয়নীয় আছে। ঠিক আছে, চলো অনুরূপ প্রশ্ন। যে যৌগটি আয়নীয় নয় সেটি হলো, দেখো পটাশিয়াম আছে মানে আয়নীয়, সোডিয়াম আছে মানে আয়নীয়, ক্যালসিয়াম আছে মানে আয়নীয়। তাহলে কোনটা আয়নীয় নয়? মিথেন, CH4। এই কোশ্চেন কিন্তু একটা থাকার সম্ভাবনা বিরাট। ছেলে বলে গুলিয়ে ফেলবে, বাট তোমরা কিন্তু গোলাবে না। কারণ তোমরা কোথায় পড়ছো? তোমরা পড়ছো ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে, ফিজিক্স দাদা ইউটিউব চ্যানেল থেকে। অর্থাৎ তোমরা কিন্তু ভুল করবে না। ওকে, আর তোমাদেরকে শেখাচ্ছে কে? তোমাদেরকে শেখাচ্ছে কোন স্যার? যাই হোক, যেই শেখাক না কেন। চলো নেক্সট কোশ্চেন, 28 দাগের কোশ্চেন। প্রদত্ত কোনটি তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী? আচ্ছা, তোমরা অসমযোজী বন্ধন কি জানো? ক্লাস 10 সিলেবাসে তো এটা থাকার কথা নয়, তবুও তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, যে এখানে তড়িৎযোজী, সমযোজী কারা এবং আয়নীয় কারা? NH4Cl। চলো, এটা ভেঙে গেলে কি হবে? এটা ভেঙে গেলে হবে NH4+ আর Cl-। ওকে, এই NH4+ আর Cl- এর মধ্যে একটা আয়নীয় বন্ধন আছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস আর মাইনাস। এবারে যে NH4+ আছে না, NH4+ এর দেখতে এইরকম, 3টে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের কি থাকে? সমযোজী বন্ধন থাকে। আর একটা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের আয়নীয় বন্ধন থাকে, আর তার সাথে থাকে কি? Cl-। এখানে অসমযোজী। নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের অসমযোজী বন্ধন থাকে, আর 3টে হাইড্রোজেনের সমযোজী বন্ধন থাকে। আর এই পুরো NH4+ এর সাথে Cl- এর আয়নীয় বন্ধন থাকে। ওকে, 3টে সমযোজী, একটা অসমযোজী এদিকে, আর একটা Cl- এর সাথে আয়নীয় বন্ধন। তাহলে উত্তর হবে NH4Cl। চলো 29 দাগের কোশ্চেন। O-2 এদের মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটি? আরে বাবা, স্থায়ী কি হবে? তোমরা তো জানো সবাই, 8টা করে বাইরে ইলেকট্রন থাকলেই স্থায়ী। দেখো তো অক্সিজেন এর কটা ইলেকট্রন বাইরে? 2, 4, 6টা। O- এর কটা ইলেকট্রন বলো? 2, 4, 6, আর আরেকটা ইলেকট্রন নিলে হবে 7টা। আর O-2 মানে কি? বাইরে 2, 2, 4, 2, 6 আর 2, 8টা। তাহলে O-2 মানে ওর বাইরে 8খানা ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা O, এটা O-, এটা O- এর গঠন, ওটা O-2 এর গঠন। তাহলে যার বাইরে 8টা সে স্টেবল, তাহলে O-2 বেশি স্টেবল। চলো নেক্সট কোশ্চেন 30 দাগের কোশ্চেন। কথা হবে না, শুধু উত্তর হবে। কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা 8 হলে ক্যাটায়ন গঠনে সক্ষম, অ্যানায়ন গঠনে সক্ষম, কোন প্রকার আয়ন গঠনে সক্ষম নয়। ক্যাটায়ন অ্যানায়ন উভয় প্রকার আয়ন গঠনে সম্ভব। তাহলে কোন মৌলের বাইরে 8টা যদি ইলেকট্রন থাকে, তাহলে সে কিসের জন্য আর বন্ধন করতে যাবে? কিসের জন্য আয়ন তৈরি করতে যাবে? আয়ন তৈরি করলে তো ওর যা ইলেকট্রন ছিল তার থেকে হয় বেশি হয়ে যাবে, নাহলে কম হয়ে যাবে। তাহলে ইলেকট্রন
আয়ন তৈরি হয় কিসের কারণে? বাইরে 8টা ইলেকট্রন করার জন্য। তা যদি আগে থেকে 8টা ইলেকট্রন থাকে তাহলে আমি কেন ইলেকট্রন ছাড়তে যাব বা ইলেকট্রন নিতে যাব কারোর থেকে? তাহলে সেই জন্য ইলেকট্রন গ্রহণ বা বর্জন কোনোটাই হবে না, অর্থাৎ আয়ন তৈরি হবে না, অর্থাৎ উত্তর কোনটা হবে? কোনো প্রকার আয়ন গঠন করে না। ওকে, চলো 31 এর দাগে। সালফার পরমাণু ওর যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন গ্রহণ করলে ওর নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে? চলো তোমাদেরকে এটা দেখাই। দেখো সালফারের বাইরে কটা ইলেকট্রন বলো? 2, 8, 10 আর 6। তাহলে ও যদি দুখানা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হয়ে যাবে কি S-2, তাহলে 2, 8, 8। তাহলে দেখো 2, 8, 10, 8 মানে কত? মোট ইলেকট্রন কতগুলো হচ্ছে? 18টা ইলেকট্রন হচ্ছে। তাহলে 18টা ইলেকট্রন যদি হয় তাহলে 18টা ইলেকট্রন যদি হয় তাহলে 18টা ইলেকট্রন কার আছে? নিয়নের 10টা। নিয়নের পরে কে বলো? আর্গন। আর্গনের ইলেকট্রন কটা? 18টা। তাহলে স্যার উত্তর তো আর্গন হবে। আর্গন আছে অপশনে, কারণ সালফার S-2 এর ইলেকট্রন 18টা, আর্গনের ওই ইলেকট্রন 18টা, তাহলে উভয়ের ইলেকট্রন 18টা করে আছে। তাহলে S-2 কার মতো হবে? আর্গনের মতো হবে স্যার। কার মতো হবে? আর্গনের মতো। তাহলে উত্তর তো আর্গন আপনি দিয়ে দিয়েছেন, আমরাও দিয়ে দেবো। ঠিক আছে, এই যে ঘটনাটা না, তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিই। যখন ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় না, তখন সেই পরমাণু হোক বা আয়ন হোক তাদেরকে একে অপরকে কি বলে? পরমাণু ইলেকট্রন তো একে অপরের সাথে সমান হবে না, কোনো পরমাণুর সাথে আয়নের হতে পারে, তখন আমরা বলি একে অপরের আইসো ইলেকট্রনিক। তাহলে এখানে আমরা বলতে পারি S-2 আর নিয়নের মধ্যে সম্পর্ক কি? আইসো ইলেকট্রনিক। আইসো শব্দের মানে হলো কি? সমান। আর ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সমান আছে। ওকে, চলো নেক্সট 32 এর দাগের কোশ্চেন। কথা হবে না, শুধু উত্তর হবে। প্রদত্ত কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য? দেখো BeCl2, বেরিলিয়ামের বাইরে কটা ইলেকট্রন বলো? বেরিলিয়ামের বাইরে কটা ইলেকট্রন? বেরিলিয়ামের বাইরে কটা ইলেকট্রন? বেরিলিয়ামের বাইরে বলো 4খানা ইলেকট্রন। 4খানা ইলেকট্রন বেরিলিয়ামের বাইরে। ওকে, তাহলে দেখো যখন বন্ড করে নিচ্ছে এখন কটা ইলেকট্রন? 2, 2, 4, 2, 6। তাহলে বেরিলিয়ামের কটা ইলেকট্রন? BeCl2 এর বোরনের বাইরে কটা ইলেকট্রন হচ্ছে? 2, 2, 4, 2, 6। তার মানে কি BeCl2 এর কিন্তু অষ্টক পূর্তি হয়নি। BeCl2 এর অষ্টক পূর্তি হয়নি। BF3 দেখো তো, BF3 দেখো তো, বোরনের অষ্টক পূর্তি হচ্ছে? 2, 2, 4, 2, 6খানা ইলেকট্রন আছে বোরন। তাহলে বোরনের 6টা ইলেকট্রন, তাহলে অষ্টক পূর্তি হয়নি। অ্যামোনিয়ার অষ্টক পূর্তি হয়েছে, লিথিয়াম হাইড্রাইডের অষ্টক পূর্তি হয়নি, তাহলে উত্তর হবে অ্যামোনিয়া। চলো অনুরূপ প্রশ্ন। প্রদত্ত কোন যৌগটি অষ্টক নীতি মান্যতা পায়? কোনটি অষ্টক পূর্তি ঘটছে? তাহলে দেখো BF3, LiH এর অষ্টক পূর্তি হয়নি, BeCl2 এর দেখো অষ্টক পূর্তি হয়নি, NaCl এর অষ্টক পূর্তি হয়েছে। তাহলে উত্তর হবে কি? NaCl, কারণ Na+ হলে 8টা ইলেকট্রন, Na+ এর বাইরে, Cl- এরও বাইরে 8টা ইলেকট্রন। চলো 33 এর দাগের কোশ্চেন কি বলছে এখানে? দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন গঠিত হতে পারে? দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক 3টি সমযোজী বন্ধন হতে পারে, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যায়। 34 এর দাগের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? নিচের কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়? তড়িতে সুপরিবাহী। সমযোজী কি তড়িৎ পরিবহন করে নাকি? সমযোজী তো তড়িৎ পরিবহনে করে না, একমাত্র HCl ছাড়া তড়িৎ পরিবহন করে না, তাই এরা তড়িতে সুপরিবাহী কথাটা একেবারেই ডাহা ভুল। ওকে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট অতি সংক্ষিপ্ত নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এই ক্লাসে, এই ভিডিও লেকচারে, এই সেশনের মধ্যে আয়নীয় বন্ধনের এমসিকিউ এবং যতটুকু পেরেছি আমি তোমাদেরকে কোশ্চেন রিলেটেড থিওরিও আলোচনা করে দিলাম। আশা করি তোমাদেরকে অনেক হেল্প করবে পরীক্ষার আগে। এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ মস্তিষ্কে, সুস্থ মনে ভালো করে পড়াশোনা করো এবং এইভাবে ক্লাসগুলো দেখতে থাকো। এবং নিজের ভালো লাগলে অন্যান্য বন্ধু বান্ধবদেরকেও এগুলোকে শেয়ার করো, যাতে তারাও তোমার সাথে সাথে শিখতে পারে। নিজের শেখা এবং অন্যের মধ্যে জ্ঞানকে ছড়িয়ে দেওয়া, অন্যের মধ্যে মানে নিজের যেটা শিখছো সেটাও মানুষকে শিখতে সাহায্য করা। হয়তো অনেকে ক্লাসে, অনেকে হয়তো টিউশন পড়তে যেতে পারে না, তাদের যে এই ক্লাসগুলো হয়তো অনেক হেল্প করবে। তাই অন্যকে হেল্প করো, নিজেও শেখো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।